Redmi 14C ফোনটি বাংলাদেশের মার্কেটে বেশ ভালো সাড়া ফেলেছে। বাংলাদেশে তুমুল ঝড় চলছে এই ফোনটি নিয়ে। তো রিসেন্টলি লঞ্চ হওয়া এই ফোনটি নাকি বাংলাদেশের মোটামুটি 15,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন। তো এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো এই ফোনটিতে কি ভালো থাকছে কি খারাপ থাকছে, আসলে এই ফোনটি 15,000 টাকায় বেস্ট ফোন কিনা, সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আলোচনা করা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে, কারণ এই ফোনটি ভিডিওটি দেখতে যেই মানুষ এসেছেন তাদের মধ্যে একদল মানুষ এসেছেন গেমার। তো তাদের মেন প্রায়োরিটি হচ্ছে এই পারফরমেন্স। তো পারফরমেন্সে শুরুতে আমরা আলোচনা করতে পারি ফোনটির প্রসেসর নিয়ে। তো ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা। এই প্রসেসরটা একটা নতুন এন্ট্রি লেভেলের প্রসেসর। মিডিয়াটেকের এন্ট্রি লেভেলের থেকে একটু বেশি উপরে, মানে একটু এন্ট্রি লেভেলের থেকে দামি। তো এই প্রসেসরটা এই ফোনটাতে মানানসই না। এই ফোনটার জন্য আরেকটু ভালো দেওয়া উচিত ছিল স্ন্যাপড্রাগনের কোনো একটা ভালো প্রসেসর, বা আরেকটু ভালো টাইপের মিডিয়াটেকেরই হোক, আরেকটু ভালো প্রসেসর দেওয়া উচিত ছিল। তো এই প্রসেসরটা মূলত 12-13 হাজার টাকার ফোনে মানায়। তো যখন আমি 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে যাব, তখন কিন্তু আরেকটু ভালো পারফরমেন্স আমি আশা করব অবশ্যই। তো এই জায়গা থেকে কিন্তু প্রসেসরের দিক দিয়ে ফোনটা একটু পিছিয়ে আছে। কিন্তু প্রসেসরটার বিষয়ে আপনাদেরকে বলে দেই, প্রসেসরটা হচ্ছে 12 ন্যানোমিটারের 2.2 গিগাহার্টজ ক্লক স্পিড। তো প্রসেসরটা সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পাচ্ছেন। এই প্রসেসরটাকে আপনারা তুলনা করতে পারেন মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরটির সাথে। তো তাছাড়া এখানে র্যাম থাকছে 6GB এবং রম থাকছে 128GB। বাংলাদেশে ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 6128, এবং 6GB র্যাম হচ্ছে LPDDR4X এর র্যাম, এবং 128GB স্টোরেজ সেটা হচ্ছে eMMC 5.1। তো আমার কাছে মনে হয়েছে যে স্টোরেজ আর র্যামের দিক দিয়ে যা দিয়েছে তারা মোটামুটি ঠিকই আছে, চালিয়ে নেওয়ার মতো। আর প্রসেসরটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, কিন্তু প্রসেসরটা আরেকটু যদি আপগ্রেড করে তারা স্ন্যাপড্রাগনের অন্য কোনো প্রসেসর বা মিডিয়াটেকেরই আরেকটু ভালো মানের প্রসেসর দিত, তাহলে কিন্তু আরেকটু ভালো হতো। তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। তো গেমিংয়ের দিক দিয়ে আপনারা এই ফোনে অনায়াসে ফ্রি ফায়ার চালাতে পারবেন, কারণ ফ্রি ফায়ারের গ্রাফিক্স অতটা হেভি না বা অতটা ভারী না। মোটামুটি সব ফোনে ফ্রি ফায়ার স্মুথলি চলে, এই ফোনেও চলবে। আর পাবজির ক্ষেত্রে আপনারা একটু ল্যাগ দেখতে পারেন, বা খেলতে খেলতে ফোন গরম হয়ে যেতে পারে। আর লোয়ার সেটিংসে খেললে দেখা যাচ্ছে যে মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। কিন্তু পাবজি রিকমেন্ডেড না এই ফোনের জন্য, কারণ প্রসেসর দেখেই বোঝা যাচ্ছে কেমন কি। তো তাছাড়া কল অফ ডিউটি যদি আপনারা খেলতে চান, তাহলে হাই গ্রাফিক্স দিয়ে খেলা যাবে না। হাই গ্রাফিক্স দিয়ে খেললে এই ফোনটা দেখা যাচ্ছে ক্র্যাশও করতে পারে। আপনারা লো গ্রাফিক্স দিয়ে খেলবেন, যেটা ডেডিকেটেড দেওয়া থাকে কল অফ ডিউটিতে, এক্সট্রা গ্রাফিক্স না ডাউনলোড করাই ভালো। তো এই ছিল গেমিং সম্পর্কে। চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। তো অনেকে দেখা যাচ্ছে যে ফোনের ডিজাইন দেখেই ফোন কিনেন, অনেকে পারফরমেন্স দেখেন না, কারণ তারা গেমিংও করেন না। আবার অনেকে দেখা যাচ্ছে যে শুধু মিডিয়া কনজাংশন করেন বা লাইট ইউসেজের জন্য ফোন কিনেন, তারা কিন্তু ডিজাইন দেখে কিনেন। তো ডিজাইনের ক্ষেত্রে ফোনটা আমার কাছে পছন্দনীয় মনে হয়েছে, বা অনেকেরই পছন্দ হবে মনে হয়েছে। যদিও ডিজাইন যার যার ব্যক্তিগত বিষয়, এক একজনের এক এক রকম ডিজাইন পছন্দ। কিন্তু এই ডিজাইনটা এখন কমন হয়ে গেছে, যে পিছনে বড় একটা গোল ক্যামেরা। তো ওই ডিজাইনটা একটু বেশি কমন হয়ে গেছে। এখানে নতুনত্ব আনার দরকার ছিল, কিন্তু ডিজাইনটা যেহেতু ভালো, সবাই পছন্দ করছে, ঠিক আছে, আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন। তো ডিজাইনটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব যে ভালো লেগেছে তা না। তো আপনাদের ডিজাইনটা কেমন লেগেছে, বা কেমন ডিজাইন এখানে দিলে ভালো হতো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাছাড়া এই ফোনটিতে থিকনেস হচ্ছে 8.22 মিলিমিটার। আরেকটু থিকনেস কম রাখা গেলে ভালো হতো, প্রায় 1 সেন্টিমিটারের কাছাকাছি তারা করে দিয়েছে 8.22। তো এইখানে দেখা যাচ্ছে যে 7 to 7.5 এর মধ্যে রাখতে পারলে কিন্তু আরেকটু ভালো হতো, বা জিনিসটা আরেকটু হাতে নিয়ে লাইট ফিল হতো। তো তাছাড়া এই ফোনটির ওয়েট হচ্ছে 204 থেকে 211 গ্রাম। তো এর ওজনও মোটামুটি ঠিকঠাকই আছে, যেহেতু ব্যাটারি এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সো দ্যাটস ইট। ডিজাইন সম্পর্কে এই ছিল, কিন্তু আয়ার ব্লাস্টার থাকছে না ডিজাইনের পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে। রেডমির সকল ফোনে কিন্তু আয়ার ব্লাস্টার থাকে, এটা আমরা আশা করে থাকি রেডমির কাছে, কিন্তু তারা এই ফোনটাতে দেয়নি। দিলে কিন্তু খুশি হতাম। এই ছিল ডিজাইন সম্পর্কে। চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। ভিডিওটির এই পার্টে আমরা আলোচনা করব ফোনটির ডিসপ্লে নিয়ে। তো আমি যে কোনো ফোন কেনার আগে ডিসপ্লেটাই ভালোভাবে দেখি, কারণ দেখা যাচ্ছে যে আপনার প্রসেসর ভালো আউটপুট দিচ্ছে, কিন্তু আপনার ডিসপ্লেতে সেটা সাপোর্ট নিচ্ছে না, বা ডিসপ্লেটা সেটার সাথে খাপ খাওয়াতে পারছে না। সো টোটাল আউটপুটটা দেখা যাচ্ছে যে খারাপই আসছে, খুব একটা ভালো আসছে না। কিন্তু ডিসপ্লে যদি ভালো হয়, তাহলে কিন্তু কালার, তারপরে শার্পনেসের দিক দিয়ে একটু ভালো লাগে দেখতে। ডিসপ্লেটা ভালো হলে মোটামুটি আউটপুটটা ভালোই পাওয়া যায়। তো ডিসপ্লেটা ইম্পর্টেন্ট।
এখানে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 1640x720 রেজুলেশনের একটা ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 260, পিক্সেল পার ইঞ্চ হচ্ছে 260। তো এখানে কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1500:1, আর এইখানে কালার সাপোর্ট থাকছে 16.7 মিলিয়ন, ব্রাইটনেস 600 নিটস। তো ব্রাইটনেসের ক্ষেত্রে আমি বলে রাখি, সরাসরি ডে লাইটের বা সানলাইটের নিচে যে যদি আপনি ফোন চালাতে চান সেক্ষেত্রে আপনার একটু স্ট্রাগল করার দরকার লাগতে পারে, কিন্তু নর্মাল লাইটিং কন্ডিশনে ফোনটা মোটামুটি ভালোভাবে আপনি চালাতে পারবেন। তো এই ছিল ফোনের ব্রাইটনেস সম্পর্কে। তাছাড়া ফোনের ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ। 120 হার্জ কিন্তু 15,000 টাকায় মোটামুটি ভালো একটা ডিল, যেটা কিনা অনেক 15,000 টাকার ফোনে থাকে না। তো 120 হার্জ মোটামুটি ভালোভাবে নাকি পুশ করতে পারছিল বেশ কিছু ট্রাস্টেড সোর্স থেকে, আমি জানতে পেরেছিলাম বেশ কিছু ট্রাস্টেড ওয়েবসাইট থেকে। তো 120 হার্জ যেহেতু ভালোভাবে পুশ করতে পারছে, সেহেতু ডিসপ্লের দিক দিয়ে মোটামুটি ভালোই আছে। গেমিংয়ের ক্ষেত্রে ভালো পাবেন আপনারা। আর কালার সাপোর্ট আর একটু ভালো থাকলে ভালো হতো। রেডমির কাছে আমরা ভাইব্রেন্ট ডিসপ্লে আমরা একটু চাই। তো এই ছিল, চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। এই স্টেপে আমরা কথা বলতে পারি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে ব্যাকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে। তো মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেলের, এটার আউটপুট মোটামুটি ভালো। বিভিন্ন জায়গায় আমি দেখেছি, বিভিন্ন ওয়েবসাইটের রিভিউগুলো আমি চেক করছিলাম, বা ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলগুলোতে আমি দেখছিলাম মানে টেস্টিং ক্যামেরার। তো ক্যামেরার টেস্টিং যেটা ফটোতে বা ছবিতে, সেটা কিন্তু মোটামুটি আউটপুট ভালোই দিতে পারছিল, বেশ ভাইব্রেন্ট, বেশ শার্প। ডিটেলসের একটু ঘাটতি থাকতে পারে, কিন্তু ওভারঅল যে ইমেজটা আসছে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ইমেজ, আপনারা ক্লিক করে সরাসরি আপলোড করে দিতে পারবেন এরকম ইমেজ। তো আউটপুটটা আমার কাছে ভালো লেগেছে। আর ভিডিওর ক্ষেত্রে এখানে সর্বোচ্চ ভিডিও সাপোর্ট থাকছে 1080p 30 fps। এখানে 2Kও থাকছে না, অথবা 60 fpsও থাকছে না। তো 2K না দিলেও এখানে অন্তত তারা 60 fps দিতে পারতো, কারণ 15,000 টাকা দিয়ে এখন একটা ফোন কিনবো। 60 fpsটা আমরা আশা করি, অনেকে দেখা যাচ্ছে যে স্লো মোশনে ভিডিও বানান, তাদের এখানে ফ্রেম কম পড়ে যাবে। তো এটা আপনাদেরকে মানিয়ে নিতে হবে ক্যামেরার সাথে। যেহেতু আমরা ছবিতে ভালো পাচ্ছি, ভিডিওতে রেজুলেশনে বা এফপিএসে একটু কমতি দেখা যাবে ভিডিওর ক্ষেত্রে, কিন্তু ছবির ক্ষেত্রে মোটামুটি ভালো আপনারা আউটপুট পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 13 মেগাপিক্সেলের একটা লেন্স বা ক্যামেরা পেয়ে যাবেন। এই ক্যামেরাটা দিয়েও পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে। ইভেন আপনারা ব্যাকে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা পেয়ে গেছেন, সেটা দিয়ে আপনারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। তো পোর্ট্রেট ফটোগ্রাফি কিন্তু মোটামুটি ভালোই হয় রেডমির ফোনে, তাদের ইউআই মোটামুটি ভালোভাবেই পোর্ট্রেট ফটোগ্রাফিগুলো করতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারছেন, মোটামুটি ভালোই আউটপুট পেয়ে যাবেন আশা করি। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps। ফ্রন্ট ক্যামেরায় 30 fps মানিয়ে নেওয়া যায়, কিন্তু ব্যাক ক্যামেরায় তারা 30 fps দিল, এটা কিন্তু মানিয়ে নেওয়া যায় না। তো এই ছিল ক্যামেরা সম্পর্কে। ক্যামেরা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, জাস্ট পিছনে 30 fps না দিয়ে 60 fps দিলে আর একটু ভালো হইতো। আর ফোনটিতে ইউআই হিসেবে ইউজ করা হয়েছে হাইপারওয়েস, তাদের নতুন অপারেটিং সিস্টেম। আমি এটা ইউজ করছি কারেন্টলি। তো এই ইউআইটা না একটু ভারী টাইপের, তারা একটু হালকা করে দিতে পারলে, বা ভবিষ্যতে আপগ্রেড দিয়ে যদি তারা একটু মানে লাইট ভার্সন এনে দিতে পারতো, বা একটু লাইট করে দিতে পারতো, তাহলে কিন্তু পারফরমেন্স আমরা আরও ভালো পেতাম। তো যাই হোক, এই ছিল এই ফোনটির মোটামুটি স্পেক্স। তো ব্যাটারি হিসেবে এখানে থাকছে 5160 mAh একটা ব্যাটারি, যেটা দিয়ে আপনারা মোটামুটি একদিনের মতো চালিয়ে নিতে পারবেন হেভি ইউসেজেও। তাছাড়া আপনারা যারা মোটামুটি লাইট ইউসেজ করেন বা লাইট ইউজ করেন ফোনের, তারা দেখা যাচ্ছে যে 1.5 দিনের মতো বা 2 দিনেও চালিয়ে নিতে পারেন। তো এই ছিল ফোনটির ব্যাটারি সম্পর্কে। 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে, কিন্তু তারা বক্সে 18 ওয়াটের চার্জার দেয়নি, এটা আমার কাছে খারাপ লেগেছে। 18 ওয়াটের একটা চার্জার তাদের দিয়ে দেওয়া উচিত ছিল। এই ছিল রেডমি 14C ফোনটির সম্পর্কে। 14C ফোনটির এক জায়গায় ভালো, আরেক জায়গায় খারাপ। ওভারঅল ফোনটি এভারেজ ফোন, বেস্ট ফোন যে তা কিন্তু না। ডিজাইনের দিক দিয়ে আমার কাছে ভালো লেগেছে। তো আপনাদের কি মনে হয়, ফোনটি আসলেই কি 15,000 টাকা দিয়ে নেওয়া উচিত কিনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ডে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমাদের চ্যানেলের বাকি টেক ভিডিওগুলো দেখতে ভুলবেন না। বিভিন্ন বিষয়ে জানতে আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখবেন। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা।